তোমার বউকে বলবা যে তোমার জন্য কালকে বাইতুল মুকাররমে যাব, স্বর্ণের দোকানে যা স্বর্ণ আছে সব তোমাকে কিনে দেব। কি রাজি হবে কি হবে না? তুমি কিন্তু এক গ্লাস পানি দেওয়ার পরে দ্বিতীয় গ্লাস সে আর খাবে না, কারণ তার পরিতৃপ্তির পিপাসা মিটে গেছে, ঠিক কিনা? তাহলে 1 ফোঁটার জায়গায় 2 ফোঁটা দিলে তার আগ্রহ ছিল, কিন্তু যেই তুমি পানি তার পিপাসা মিটিয়ে দিয়েছো, সে আর দ্বিতীয় গ্লাসের কথা বলবে না। বাট আজকে যদি তুমি 10 ভরি স্বর্ণ দাও আর কালকে যদি তুমি বলো যে কালকে বসুন্ধরায় থেকে কিনে দেবো, তুমি যাবে নাকি? সে কি বলবে যাবো কি যাবো না? হ্যাঁ, অবশ্যই যাবে। পরের দিন যদি বলো চলো দুবাই যাই, তাহলে তোমাকে বুঝতে হবে যে expectancy value theory explains motivation as a function of the expectation of success and the value of the goal. তুমি যদি তোমার স্ত্রীর মতো এরকম হও যে আমার পিপাসা ততক্ষণে মিটবে না যতক্ষণ তুমি গ্লাস ভরে না দিবা, আমার পিপাসা ততক্ষণ মিটবে না চাহিদা, এরকম হবে যে আমার যে লক্ষ্য ছিল আমি এজিএম হব বা ডিজিএম হব, সেই এজিএম বা ডিজিএম না হওয়া পর্যন্ত সরকার বা ব্যাংক আমার উপরে যে দায়িত্ব দিয়েছে সেটা আমি যথাযথভাবে পূরণ করব। এই লক্ষ্য পূরণ করতে গেলে তোমার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে তুমি মোটিভেট করতে হবে, আর এই মোটিভেশন ম্যাশো কি বলেছে তা তোমাকে ফলো করতে হবে। বুঝতে পারলে? তাহলে আচ্ছা, তোমাদের এখানে মূল্যায়ন হয় নাকি লেকচারারদের? না হয় না, সাদা কাগজ নাই, এটা কিন্তু ইউনিভার্সিটিতে হয়। মূল্যায়ন না হলে আমি কি পড়ালাম, কয় নম্বর পেলাম তা তো রাখলাম না। আমাদের তো আর ক্লাস এরকম একটা দেশে অনেক কষ্ট করে, হ্যাঁ অনেক কষ্ট করে হয়তো দিছে ক্লাস, যাই হোক দিলে সুবহানাল্লাহ, না দিলে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কেমন এদের ডিজিএম সাহেব আইসে, তাহলে তোমরা আর ডিজিএম সাহেব একটা দয়া করে ক্লাস দিছে, তোমাদের সাথে সাক্ষাৎ হলে দেখলাম, আর একটা উনি দেবেন কিনা সেটা ওনার ব্যাপার। তো এখানে মূল্যায়নের কোনো ব্যবস্থা নাই, তোমাদের কাছে সাদা কাগজের টুকরা দেওয়ার নাম ছাড়া, রোল নাম্বার ছাড়া কাগজ দেওয়া উচিত যে আমি। তাহলে এখানে এই রিয়েল ভ্যালু, রিজন সব চলে গেছে, তাই না থাকে। হোয়াট ইজ দ্য রিয়েল ভ্যালু অ্যান্ড হোয়াট ইজ দ্য ফেক ভ্যালু, এটা আমার প্রশ্ন। আমি 2 মিনিট দেরি করে, আমার হাতে একটা 100 টাকার নোট ছিল, সেই নোটটা দেখে আমি বললাম দিস ইজ এ 100 টাকা নোট, ইউ প্লিজ টেল মি what is the real value and what is the fake value. তোমরা যেহেতু ব্যাংকার, তোমাদের জন্য এটা গুরুত্ব পাবে। একটা মেয়ে বলল যে স্যার উই নেভার হার্ট। তো আমি খুব অ্যাস্টনিশড হলাম। তাহলে এই যে পার্থক্য, আমি জবাব দিলাম, আমি বলছি এই 100 টাকার নোটটি 100 টাকা, এই নোটটি তৈরি করতে বাংলাদেশ ব্যাংকের যে পরিমাণ কাগজ, কালি, ম্যাটেরিয়ালস খরচ হয়েছে সেটা হবে তার রিয়েল ভ্যালু। কত? 10 টাকা খরচ হইতে পারে। আর ফেস ভ্যালু হবে এই নো, কেউ বলতে পারবে?
নো, এই 100 টাকা দিয়ে আজকে আমি 1 কেজি প্রাণের চাল কিনতে পারি, তাহলে ফেস ভ্যালু আছে 1 কেজি প্রাণের চাল, বা 20 টাকা কেজি হলে 5 কেজি চাল। তখন বোধহয় 2000 সাল, 2020 সাল। আমি বলছি যে 5 কেজি চাল কি, এটা হবে তার ফেস ভ্যালু, আর এটা হবে তার রিয়েল ভ্যালু। আমার প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়েছি। তাহলে তোমার যে রিয়েল ভ্যালু, তুমি যে মোটিভেট করছো মানুষকে, তুমি কতটুকু রিয়েল ভ্যালু ব্যাংকের জন্য আনতে পারছো, আর এটা নির্ভর করছে তোমার ফেস ভ্যালুর উপরে। ইট ডিপেন্ডস অন ইউর ফেস ভ্যালু। তুমি মানুষটা কেমন, অমায়িক ব্যবহার, ভালো ব্যবহার, নাকি তোমার কড়া কথা, রুষ্ট কথা, সেটার উপরে নির্ভর করছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, একটা প্রশ্ন তোমরা পাইলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে তারা তো ইকোনমিক্সের, তোমরা তো ইকোনমিক্সের মানুষ নও, সেজন্য এটা বুঝবার, তারপরেও আমি অতি সহজভাবে বোঝাচ্ছি, কারণ তোমার এটা দরকার হবে। সেটা হলো, খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। এটা হলো কোয়ান্টিটি, এটা আমি ধরো কিউ দিয়ে বোঝালাম, আর এটা হচ্ছে প্রাইস, এটা আমি পি দিয়ে বোঝালাম। ঠিক আছে, কি বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না? এটা হলো পি দিয়ে বোঝালাম। তাহলে তোমরা এখন বলো, এই প্রাইস যদি বেড়ে দেয়, ডিমান্ড কি হবে? আমি টাকা নিয়ে গেছিলাম বাজারে 2 ভরি স্বর্ণ কিনবো বলে, বাজারে যাই দেখছি স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে। তাহলে দাম বেড়ে গেলে আমি কম কিনবো না বেশি কিনবো? কম কিনবো। তাহলে এই রেখাটা কি হবে? নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে। তাহলে এখানে আমি একটা রেখা দিলাম, এর নাম হলো ডিডি রেখা, ডিমান্ড রেখা। ঠিক আছে, ডিমান্ড কার্ভ। এখন বাজারে যাই দেখি স্বর্ণের দাম অর্ধেক হয়ে গেছে। 1 লাখ টাকা নিয়ে গেছিলাম 1 ভরি কিনবো বলে, যাই দেখি 50,000 টাকা। তো কয় ভরি কিনবো? বাড়বো, তাহলে বেশি কিনবো। দাম কমলে ডিমান্ড বেড়ে যায়। তাহলে প্রাইস যদি কমে, তাহলে ডিমান্ড বাড়ে। তাহলে সেটা এখান থেকে আমরা দেখালাম। এটা হবে সাপ্লাই কার্ভ। হ্যাঁ, এখন এটা যদি প্রাইস হয়, এই জায়গাকে বলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। বুঝা গেছে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট কি? তুমি যখন দাঁড়িপাল্লা দিয়ে চাল কেনো বা অন্য জিনিস কেনো, তখন তো যিনি বিক্রি করেন পাল্লা 2 দিকে সমান হলে তখন সঠিক হলো। তাই এই জায়গাটা, এই যে এটা হলো ও, এটা হলো পি। তাহলে এই যে ওপি ইকুয়াল টু কি? এখানে আমরা একটা লেখা দিতে পারি যে দ্রব্য পাচ্ছি এই কিউ 1, ধরো ছোট হাতের কিউ দিলাম, এটা পি, এটা পি1 দিলাম, এটা কিউ1 দিলাম। তাহলে আমার ওপি ইকুয়াল টু ও কিউ1 সমান। এই তোমরা পিছনের লোক দেখতে পাচ্ছ? এখন দাম বাড়িয়ে দিলাম, P2 করলাম। P2 করলে ডিমান্ড হচ্ছে এখানে D2, এখানে S2, এই রেখার সাথে 2। তাহলে আমার এখানে সাপ্লাই এইটুকু বেশি না? সাপ্লাই যদি বেশি হয় দাম কি হবে? সাপ্লাই বেশি। তাহলে এর যদি বেশি হয়, তাহলে প্রাইস কি হবে? কমে যাবে। তাহলে এই P2 কমে এখানে আসবে।
তাহলে এই ভারসাম্য দেখা আসবে। যেমন তুমি একটা জিনিস বাজারে কিনতে গেলে একটা শাড়ির দাম বলছে 500 টাকা, তুমি বলতে ভাই 500 টাকা নেব না, আমি আপনাকে দেবো 400 টাকা। তার যদি কিনা কম দামে না হয় তোমাকে কি দেবে? দেবে না। তাহলে কি করবে? তোমার পছন্দ হয়েছে, সে বুঝে গেছে যে মক্কেল ঠিক আছে, কিনবে, তার আগ্রহ আছে, বলো আর একটু আপা বাড়ান। তাহলে তুমি বাড়াইতে বাড়াইতে বললে 480 টাকা, সে 480 টাকায় তোমাকে দেবে। তাহলে একটা ব্যালেন্স হলো, সেও লাভ হলো, তুমিও লাভ করলে, তোমার স্যাটিসফ্যাকশন হলো যে আমি শাড়িটা পছন্দ ছিল কিনছি, আর তার লাভ হলো সে 70 টাকায় কিনছিল, 80 টাকায় বেচলো। কি বুঝা গেছে? নাকি না বুঝলে বলো? এইবার দেখো, আমি এই দামটা কমাই গেল, যেহেতু এখানে বেশি, আমি যদি P3 করি তাহলে এখানে সাপ্লাই কমে গেছে, এখানে ডিমান্ড বেড়ে গেছে। কি ঠিক কি না? এই বুঝা গেছে? এখানে কি হয়েছে? এখানে P কমে গেছে, তাহলে সাপ্লাইও কমে যাবে। যারা উৎপাদনকারী, দাম কমে গেলে তারা উৎপাদন করবে না, তাহলে আবার প্রাইস বাড়বে। বাজারে যদি মালের সংকট থাকে তাহলে দাম বাড়বে। বুঝা গেছে? তাহলে এই অবস্থায় আমরা কি করতেছি? আমি তখন বললাম যে why demand curve sloping is downward and the supply curve slope is upward, and what is the equilibrium point? ইকুইলিব্রিয়াম শব্দটি ফিজিক্সে ব্যবহার হচ্ছে অর্থনীতিতে। এই যে দাঁড়িপাল্লা দুই দিকে সমান, এই ব্যবহারটা এখানে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? তো তারা এটা ব্যাখ্যা দিতে পারে নাই। কেমন? তাহলে এখানে আমাদের ডিজিএম সাহেব দেখতেছে যে ওনার রুমে বসে ওই ইয়েতে দেখতেছে, মনিটরে। তা এখন রেজাল্ট আসছে, রেজাল্ট আসার পরে আমরা বসে রয়েছি, আমাদের খাওয়াইলে বসে রয়েছি। রেজাল্ট আসছে, উনি বলছেন যে আমরা আমাদের ফজলুল স্যার অ্যাডিশনাল সাহেবের, উনি যদি ক্লাস নিতে চান আমরা আজকে এলাকা করতে পারি, আপনাদের কথা পরে জানাবো। তাহলে এই মহান রব্বুল আলামিন আমাদের একটা সুযোগ করে দিল, বুঝতে পারলে? তাহলে তুমি যদি তোমার লক্ষ্যস্থল ঠিক রাখো, তুমি যদি বাস্তবিক পক্ষে আন্তরিকভাবে পড়ালেখা করো, জানো, তাহলে হবে। আমি এই তোমাদের ক্লাসটা করতে 3 দিন ধরে, যেদিন আমার রিপোর্ট গেছে সেদিন থেকে শুরু করেছি, শত ব্যস্ততার মধ্যে। এগুলি কি এমনি পাওয়া যাবে? গুগলে খুঁজলে কি পাবা তুমি? তাহলে তোমার জ্ঞান থাকতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহ তোমাকে, ঠিক আছে? নেক্সট দেখো, মোটিভেশন দুই প্রকারের হয়। একটা সেলফ মোটিভেশন, তুমি আগে মোটিভেটেড কিনা, তারপরে সমাজের মোটিভেট। নিজে মোটিভেটেড হয়ে অন্যকে মোটিভেট করতে হবে। অর্থাৎ তোমার জ্ঞান আগে নিজে সমৃদ্ধ করে অন্যকে সেই জ্ঞান তুমি দিলে সে মোটিভেটেড হবে, তাহলে সে হবে না। কি কারো বুঝতে অসুবিধা আছে? এই তোমার লক্ষ্যস্থলে নিয়ে এসেছি। তাহলে প্রথম যে দিয়েছিলাম সেটা, এখন তুমি যে এই ব্যাংকে জয়েন করেছো, তোমার দায়িত্ব কর্তব্য কি সেটা এখন তোমাকে বোঝাই দিচ্ছি। কেমন? তোমার দায়িত্ব কর্তব্য কি? তুমি যে জয়েন করেছো অ্যাজ ক্যাশ অফিসার, তোমার কাছে একজন এসে বলল যে ভাই আমাকে 2 লাখ টাকা দেন, সন্ধ্যাবেলা আমি ব্যবসা করি সারাদিন, তারপরে তাই তোমাকে 1,10,000 দেবেন। খুব ভালো ব্যবসা, 2,10,000 মানে পুঁজি ছাড়া ব্যবসা। আমার অন্যের পুঁজি আমি খালি দিয়ে দেব, সন্ধ্যাবেলা পাই দেব। এটাতে আমি খালি গল্প করছি তা নয়, বাস্তব। কারণ আমি একজন ব্যাংকার, আমি স্টেট ব্যাংকে চাকরি করেছি, বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছি। এটা গল্প নয়, এটা
তো তুমি তুমি কি বললে? হ্যাঁ, অডিয়েন্স তুমি কি করলে? ও এসে বললো যে ভাই 2 লাখ টাকা দেন, আপনাকে আমি সন্ধ্যাবেলা 2,10,000 দেব। সে মাথা ঘোরায় কোন দিকে গেছে দেখো, উল্টা দিকে। না ভাই, এই কাজ করতাম না। তোমার সিকিউরিটি কি? তোমার আমি 2 লাখ টাকা দেবো, আমার কাছে কি সিকিউরিটি আছে যে তোমাকে আমি দেবো? তুমি যদি সন্ধ্যাবেলা না আসো, তাহলে মাথা ঘোরাই দিয়েছে। ন কি বলেছে? আই কুড নট ডু ইট, আমি এটা করব না। তারপরে সে রিকোয়েস্ট করলো, আরে ভাই দেন, আমাকে বিশ্বাস করেন, আমি এই বাজারের সবচাইতে বড় ব্যবসায়ী, আমি কার টাকা মারি না, আপনারটা মারব না। তখন মাথায় হাত দিয়ে দাঁড়াইছে, দাঁড়িয়ে বলছে যে আই ক্যান নট ডু ইট, নো নো, আমি এটা করতে পারি না। পারি কি? থার্ড বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা চেক দিয়ে দিচ্ছি, ফাঁকা চেক। তোমাকে একটা চেক দিচ্ছি, তুমি এই চেক লিখে নাও, নিয়ে আমাকে 2 লাখ টাকা দাও। আমি যদি না দিতে পারি, তাহলে তুমি চেক ব্যাংকে জমা দিবা, না দিতে পারলে কোর্টে মামলা করবা। হ্যাঁ, 38 ধারায় চেক ফরজারির বিরুদ্ধে মামলা করলে ও জেল হয়ে যাবে। ডিস্ট্রিক্ট জাজ এটা বিচার করে। তখন সে বলছে, আই ওয়ান্ট টু ডু ইট। চেক যখন দিচ্ছ, আমি চাচ্ছি, ভাইবে দেখি, আই ওয়ান্ট টু ডু ইট। এখন বলছে, হাউ ডু আই ডু ইট? চেক তো দিচ্ছ ভাই ঠিকই, কিন্তু তোমাকে আমি কিভাবে দেব? হ্যাঁ, হাউ ডু আই ডু ইট, কিভাবে করব? তুমি যদি টাকা চেক দিয়েছো, চেকে টাকা না থাকে, আর আমি তোমার আমার এই ব্যাংকের টাকা, পাবলিকের টাকা আমি যদি দিয়ে দিই, আমার বেতন মাত্র 16,000 টাকা, তোমাদের কত? 40,000? কত? হ্যাঁ, 16,000। তাহলে তুমি 16,000 টাকায় তো তুমি 1 লাখ টাকা দিতে পারো না। পারো কি? তুমি তো ক্যাশিয়ার, দায়িত্ব কিন্তু তোমার খুবই বড়। ক্যাশিয়ারের দায়িত্ব অনেক বেশি। ক্যাশিয়ারের কাছে ম্যানেজার টাকার বস্তা দিয়ে দেয়, যত মানুষ আসবে টাকা দিবা বা টাকা দিবা। তাহলে তুমি এই কাজটা যদি করো, তাহলে মারাত্মক হবে। তাহলে তাই বলছে, আচ্ছা দেখি, চেষ্টা করে কি, আই উইল ট্রাই টু ডু ইট। এখন দেখো, সে মনে মনে ভাবতেছে কি করবে। এক পা উপরে দিয়ে দিয়েছে, আর এক পা নিচে, এক হাত সামনে, এক হাত পিছনে। কি করবে ভাইবে কোলাইতে পারছে না। বুঝতে পারলে? কি করবে ভাইবে কোলাইতে পারছে না। তারপর বলছে যে, ভাইবে টেবে নিয়ে বলছে, আই ক্যান নট ডু ইট। না, এটা করা ঠিক হবে না। আই ক্যান ডু ইট, আমি করতে পারি, এটা ভাবছে। ভাইবে বলছে, এখন এক পা আগায় দিয়েছে, কিন্তু যাবে। হ্যাঁ, এরপর বলছে, আই উইল ডু ইট, আমি এটা করব। ডিসিশন নিয়ে ফেলেছে, অনেক চিন্তা করে ডিসিশন নিছে, নিয়ে কিন্তু সে কি করেছে শেষে গেলে আমরা দেখব। এখন সে একটা প্ল্যানিং এর মধ্যে আসছে যে আমার তো লক্ষ্য এই, তো সে মনে মনে প্ল্যান করতেছে কি করবে। এই প্ল্যানিং এর মধ্যে কিন্তু সে দুষ্ট মানুষ, সে তোমার হোটেলে দাওয়াত করেছে যে আসো একসাথে খাই আর গল্প করি। তারপরে তুমি মনে মনে প্ল্যান করছো একটা সার্কেলের মধ্যে বসে যে আইডেন্টিফাই এ ডিফিসিয়েন্সি অফ নিডস, কি ঘাটতি আছে প্রয়োজনের তুলনায়, ডিফাইন এ প্ল্যান
to fulfill the needs, কিভাবে প্রয়োজনটা মেটাবো, execute the plan, the fulfill the needs, কিভাবে এটা বাস্তবায়ন করব, মনিটর দি মোটিভেশন লেভেল। এখন যারা মনিটর করছে মোটিভেশন লেভেল যে ওই ব্যাপারটা কি করতেছে সেটা যারা আমাদের অথরিটি দেখছে সে ভাবনাও আমি করছি, তাহলে আমি কত কিছু ভাবছি। এরপরে আমি বলছি প্রোভাইড ফিডব্যাক অ্যান্ড অ্যাডজাস্ট। এর ফলাফল যদি নেগেটিভ হয় তাহলে কিভাবে আমি অ্যাডজাস্ট করব, কিভাবে আমি টিকে থাকবো। ওই এক হাত মাথায় একদিকে হাত একটা পিছনে হাত একটা সামনে আগিয়ে যাচ্ছে আবার পিছাচ্ছে, ঠিক না? এই আগিয়ে যাচ্ছে পিছাচ্ছে ডিসিশন নেওয়ার জন্য তার যে প্ল্যান ছিল সেই প্ল্যানের মধ্যে এসে সে এখন এই পর্যায়ে গেছে। এখন সে এই যে মেশর যে থিওরি আমি দিয়েছিলাম সেই মেশর থিওরি ও এখন অ্যাপ্লাই করছে। মেশর যে আমি ছবি দেখাচ্ছি না তোমাদের, তাহলে সেই মেশর কথা, মেশর যে থিওরির কথা বলেছিলাম, মেশর থিওরিতে এসে চলছে। এটাও মেশর একটা। এখন দেখো চিন্তা করছে সেই যে অ্যাচিভমেন্ট, ইন্টারেস্ট, রেসপন্সিবিলিটি এবং অ্যাডজাস্টমেন্ট, স্যালারি, কন্ডিশন, পলিসি, সুপারভিশন, তারপরে রিলেশনশিপ। এই মোটিভেট করতে গিয়ে তার কত চিন্তা করতে হচ্ছে। এইসব চিন্তা করতে গিয়ে আমি তোমাদের এখানে পণ্যের মূল্য কিভাবে নির্ধারণ হয় সেটা আগেই দেখাইছি। এখন কি এলিমেন্ট অফ মোটিভেশন, তার এই সব কথা মনে আসছে। এখন অ্যাক্টিভেশন, পারসিস্টেন্স, ইন্টেন্সিটি, এই তিনটা বিষয় তোমাকে চিন্তা করে পা ফেলতে হবে। তুমি যে লোভে পড়েছিলে, তোমাকে যে লোভ দেখানো হয়েছিল সাদা চেক দিয়ে, ব্লাঙ্ক চেক দিয়ে, যে আমাকে টাকা দাও, ব্লাঙ্ক চেক দিচ্ছি, তাহলে আমি বুঝলাম যে তারাও আমার সাথে একমত হলো যে এরকম ব্যাংকের টাকা নিয়ে ব্যবসা করে সন্ধ্যাবেলা লাভ দিয়ে দেয়। কিন্তু অনেকেই টাকা না দিয়ে চাকরি হারাইছে, এরকম নদীও আছে। তাহলে একটা কি অ্যাক্টিভেশন, কি ডিসিশন টু ইনিশিয়েট এ বিহেভিয়ার। তোমার আচরণ যদি এমন হয়, মানুষ যদি বোঝে যে তাকে কনভিন্স করা যাবে এবং টাকা নেওয়া যাবে, তাহলে তোমার আচরণ থেকে অ্যাক্টিভেশন বোঝা যাবে যে সে কি অ্যাকশন তোমার উপরে থ্রো করবে। পারসিস্টেন্ট কন্টিনিউড এফোর্ট টুয়ার্ডস এ গোল ডিসপাইট চ্যালেঞ্জেস। অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তুমি কি করবা সেটার এখানে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইন্টেন্সিটি, দি এনার্জি অর ফোকাস অ্যাপ্লাইড টু দ্য বিহেভিয়ার। তোমার বিহেভিয়ারের উপরে সে যে সুযোগ নিতে চেয়েছিল আর তুমি কি সুযোগ নিচ্ছ, তার বিহেভিয়ারের উপরে, সেটার উপরে নির্ভর করছে তোমার। এইবার আমাদের নিড থিওরি অফ মোটিভেশন, ইন্ট্রোডাকশন থিওরি মোটিভেশন, কেমন এগুলি তোমার এখানে আমরা পণ্য দিয়ে বুঝিয়েছি যে পণ্য থাকে, পণ্য মানে তোমার টাকা পয়সা, তোমার যে ব্যাংকের, এখানে পণ্য অন্য জায়গার একটা জিনিস নিয়ে এসেছি। তোমার পণ্য হচ্ছে ব্যাংকের উন্নয়ন, মানুষের কাছ থেকে ডিপোজিট নিয়ে আসা এবং সেটা ইনভেস্টমেন্ট করে তোমার প্রফিট গেইন করা। এখন তোমাদের বুঝতে আর কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলতে পারো। আমার একটা সাজেশন আছে, সেই সাজেশনটা হলো এরকম। এটা হলো আমাদের এই প্রতিষ্ঠানের যিনি প্রধান, এই প্রতিষ্ঠানের প্রধানের গুরুত্ব এবং ডিগনিটি এবং ওয়েট এই ব্যাংকে যে কোনো ব্যক্তির তুলনায় বেশি গুরুত্বপূর্ণ।
কারণ তিনি সারা বাংলাদেশের অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে ব্যাংকের উন্নয়ন হবে, ব্যাংক কিভাবে পরিচালিত হবে, ব্যাংকের যে আইন কানুন নিয়ম কানুন আছে, যারা খুব অভিজ্ঞ দক্ষ এক্সেলেন্ট অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট সেই সব লোক এসে তোমাদের এখানে ট্রেনিং দেয়, তাদের জীবনের অভিজ্ঞতা শেয়ারিং করে। সুতরাং সেই শেয়ারিংয়ের ভিত্তিতে আমাদের আগামী দিনে অগ্রণী ব্যাংক কীভাবে চলবে, কিভাবে আমরা আমাদের লক্ষ্য স্থলে পৌঁছাবো, সেই বিষয়ে তিনি নির্ধারণ করে থাকেন। সুতরাং তার গুরুত্ব অপরিসীম। আমি মনে করি যে এমন সব প্রতিষ্ঠান প্রধান, এমন সব ব্যক্তির মাধ্যমে তোমাদেরকে বা এই অন্যান্যদের ট্রেনিং দেওয়া উচিত, যাতে করে ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে এই অগ্রণী ব্যাংক যেন অন্যান্য ব্যাংকের চেয়ে আমরা যেন প্রথম স্থানে থাকতে পারি, মানুষের আস্থা অর্জন করতে পারি, সেই বিষয়ে তিনি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে আবারও এই ব্যাংকের যিনি আমাদের চেয়ারম্যান এবং অন্যান্য পরিচালক বৃন্দ রয়েছেন, ব্যাংকের প্রতিটা কর্মচারী কর্মকর্তার কাছে আমি আমার কৃতজ্ঞতা রেখে এই প্রতিষ্ঠানের প্রধান এবং যারা এই প্রতিষ্ঠান পরিচালনায় আছে তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর স্যারকে।